ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেটর প্ল্যাটফর্মে। গত ক্লাসে আমরা যে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার একটি বিবর্তন হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, সেটার আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে বিবর্তন, সেই বিবর্তনের ধারাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং রাষ্ট্রবিজ্ঞান কী, রাষ্ট্রবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তা, সেগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। প্রকৃতির মধ্যে যদি আমরা দেখি, প্রকৃতির মধ্যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন এবং কোনো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না। কোন রাষ্ট্রবিজ্ঞানী কোন বিষয়টাকে সমর্থন করেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ভালো মতো করেই দেখব। যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞান, প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে এখানে দুটো শব্দ নিয়ে গড়ে উঠেছে, একটা রাষ্ট্র আর একটা বিজ্ঞান। এই দুটো শব্দের সমন্বয়ই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো এখানে এই যে রাষ্ট্র এবং বিজ্ঞান দেখতে পাচ্ছি, এই বিজ্ঞান ওয়ার্ড বা বিজ্ঞান যে শব্দটা আছে, সেই শব্দটা নিয়েই মত পার্থক্য দেখা যায়। যে কেউ বলেছেন না এটা বিজ্ঞান না, এবার কেউ বলেছেন বিজ্ঞান হিসেবে আমরা জানি। এখানে এটা অ্যারিস্টটলের ছবি। এখানে অ্যারিস্টটল বিজ্ঞানকে একদম শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। তাহলে এখানে প্রশ্ন প্রথমে আসতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে কে মনে করেন? তাহলে অ্যারিস্টটল। এবার এই যে তার মানে আমরা বুঝতেই পারছি অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে সমর্থন করেছেন। তাকে অনুসরণ কারা কারা করেছিলেন? মন্তেস্কু, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, হক্স, ব্লুমসলি, লর্ড ব্রাইস, পোলক প্রমুখ চিন্তাবিদ এবং আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত করেন? অ্যারিস্টটল, মন্তেস্কু, হক্স, লর্ড ব্রাইস, পোলক প্রমুখ চিন্তাবিদ। এবং কোন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন? এই যে বাক্স, কোথ, মেটল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন। তাহলে এখান থেকেই আমরা যদি দেখি যে শর্ট প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত কোন রাষ্ট্রবিজ্ঞানীটি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে মত পোষণ করেছিলেন বা সমর্থন করেছিলেন? তাহলে অপশনগুলো থাকতে পারে বাক্স, কোথ, মেটল্যান্ড অ্যান্ড অ্যারিস্টটল। তাহলে আমরা কি প্রশ্নটা আমাদের কি ছিল, যে কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যারিস্টটল। একই রকম করে উল্টো প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন? তাহলে একই রকম করে অপশন দেওয়া থাকতে পারে অ্যারিস্টটল, মন্তেস্কু, লর্ড ব্রাইস এবং মেটল্যান্ড। তাহলে অপশন আমাদের হয়ে যাবে মেটল্যান্ড, কারণ মেটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন। তাহলে এরকম করে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের এগুলো জানতে হবে যে কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি এবং কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন। এখানে একজনের উক্তি আমরা দেখব, মেটল্যান্ড কি বলেন? বলছে যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তিনি একেবারে রাষ্ট্রবিজ্ঞানের যে শেষে যে বিজ্ঞান শব্দটা, এটা মানতে তিনি একদমই রাজি নন। তো তখন বলেছেন যে যখন আমি রাষ্ট্রবিজ্ঞান শব্দটা দেখতে পাই, তখন আমার দুঃখ হয় কোনগুলোর জন্য? সেই রাষ্ট্রবিজ্ঞান শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। তাহলে এখানে একটা শর্ট প্রশ্ন আসতেই পারে যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার পক্ষে মেটল্যান্ড কোন মন্তব্যটি করেছিলেন? তাহলে আমরা দেখব এটা। প্রথমে তাহলে আমরা দেখি যে যে সকল রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন, তারা কোন যুক্তিগুলো দিয়ে বলেছিলেন যে আমরা এই যুক্তিগুলোর ভিত্তি করে বা এইসব যুক্তিগুলোর উপর ভিত্তি করে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো না। তাদের মধ্যে প্রথম যে যুক্তি, একটা হচ্ছে অনিশ্চিত প্রকৃতি বিশিষ্ট। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যেসব বিষয় নিয়ে আলোচনা করে তাদের প্রকৃতি অনিশ্চিত। এটা আমরা বাস্তবে বলতে পারি যে হ্যাঁ, যে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তার জন্য তাদের যে প্রকৃতি, সেই প্রকৃতিগুলো অনিশ্চিত, জটিল, পরিবর্তনশীল, অর্থাৎ যখন তখন চেঞ্জ হতে পারে। এবং পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের মতো এখানে নিখুঁত পর্যবেক্ষণ, অর্থাৎ আমরা যদি দেখি যে
পদার্থবিদ্যা বা রসায়ন শাস্ত্রের মধ্যে একটা ইস্যু থাকবে, ল্যাব থাকা দরকার। সেই ল্যাব বা পরীক্ষাগার সেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে দেখতে পাই না। বিশ্লেষণ ও তত্ত্ব গঠন সম্ভব নয়। তাদের আরেকটা যুক্তি হচ্ছে তত্ত্ব অপেক্ষা তত্ত্ব। তত্ত্ব কথার অর্থ যদি আমরা দেখি তথ্য, তাহলে ইনফরমেশন। আর তত্ত্ব বলতে কোনো রাষ্ট্রবিজ্ঞানী তার যা যা মতাদর্শ সেগুলোর উপর ভিত্তি করেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এগুলো আলোচনা করে। তো এখানে আমরা এই তত্ত্বের থেকে তত্ত্বের প্রাধান্যটাই বেশি পাই। এই উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বের চেয়ে তত্ত্ব বেশি প্রাধান্য পায়। আর রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলনের পরিবর্তে দার্শনিক চিন্তার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এর জন্য আমরা দেখতে পাবো যে এক একজন রাষ্ট্রবিজ্ঞানী তাদের যে মতাদর্শ বিভিন্ন প্রকার। তো এর ফলে আমরা যে একটা সুনিশ্চিত যে একটা ধারণা বা সুনিশ্চিত যে একটা বলতে গেলে যে তথ্য, সেটা আমরা দেখতে পাই না। নেক্সট যদি আমরা দেখি সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিতি। উপরের পয়েন্টটাকে কেন্দ্র করে যদি আমরা বলি যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তার বিভিন্ন মতে বা বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মতামত পোষণ করেছেন, তার জন্য আমরা অবশ্যই একটা সর্বসম্মত যে সবাই যে একটা যে নির্দিষ্ট একটা সংজ্ঞা বা নির্দিষ্ট কিছু বলছে সেটা আমরা দেখতে পাই না। তারপর তারা যে একই পদ্ধতি, সবাই যে একই পদ্ধতি ব্যবহার করছে সেটা আমরা দেখতে পাই না, তার জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো না। তারপর বলা হচ্ছে মূল্যবান নিরপেক্ষ নয়, অর্থাৎ এবার এক একজন রাষ্ট্রবিজ্ঞানী একইভাবে কথা বলছে, তার জন্য একেবারে নিরপেক্ষ যে নিউট্রাল হিসেবে সেটাও আমরা দেখতে পাই না, বা এই যে রাজনৈতিক মূল্যবোধ ও ব্যক্তিগত বিশেষের দ্বারা প্রভাবিত হয়। যদি আমরা পদার্থবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানের মতো সম্পূর্ণ মূল্যবান নিরপেক্ষ করে তোলা যায় না এখানে রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে এই যে এগুলো এটা সেম একই রকম পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি উপরের পয়েন্টের মতোই, যে সর্বজন যে পদ্ধতি অবলম্বন সেটা ঠিক হয় না। সেম একই রকম করে এখানে সর্বজনীনতার অভাব, অর্থাৎ সবাই যে একটাই যে ধারণা পোষণ করবে সেটাও আমরা দেখতে পাই না। বারবারই বলা হচ্ছে যে একদিকে একজন রাষ্ট্রবিজ্ঞানী এক এক রকমভাবে তার মতামত প্রকাশ করছে, অন্যদিকে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আরেক রকম মতামত প্রকাশ করছে। এর ফলে এবার আমরা যে একটা সর্বজনীন যে গ্রহণযোগ্যতা সেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা ভৌতবিজ্ঞান বা পদার্থবিদ্যায় আমরা দেখতে পাই যে জল কীভাবে যে গঠন করা যায় সেটা সর্বজন গৃহীত। তো সেম একই রকম করে এখানে আমরা সেই রকম বিষয় দেখতে পাই না। সূত্রের প্রতিষ্ঠা তো একেবারে অসম্ভব, আমরা বুঝতেই পারছি যে ভৌতবিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের মতো এখানে যে সূত্র 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু জল নিয়ে 1 অণু অক্সিজেন নিয়ে যে জল গঠিত হয় সেরকম সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি না। এই বিষয়গুলোকে বা এই যুক্তিগুলো দিয়েই যে রাষ্ট্রবিজ্ঞানীরা তারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান যে না বলার পক্ষে মত প্রকাশ করেছিলেন। সেম একই রকম করে এখানেও ব্যক্তিগত চিন্তাভাবনা নিরপেক্ষ নয়, যে এবার এক একজনের চিন্তাভাবনা একই রকম হতে পারে, তার জন্য যে নিরপেক্ষ যে বিষয়টা সেটাও আমরা এখানে দেখতে পাই না। উপরিউক্ত যে পয়েন্টগুলো দেখলাম সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না ঠিকই, কিন্তু আমরা যদি এখন নিম্নলিখিত যে নিচের যে পয়েন্টগুলো আমরা যেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলোকে আলোচনা করে আমরা বলতে পারি যে না, বিজ্ঞানকে যে একেবারে রাষ্ট্রবিজ্ঞান বলা যায় না তা না, অবশ্যই বিজ্ঞান বলাও যায়। যেমন এখানে বলা হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান, অর্থাৎ হঠাৎ সাডেনলি যে একটা মনে করো যে কোনো কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করবে তা না, যে বিভিন্ন যেমন বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, অর্থাৎ আমাদের আগে পর্যবেক্ষণ করতে হবে, পরীক্ষণ, শ্রেণী বিভক্তিকরণ, কার্যকরণ, সম্পর্ক নির্ণয়ের মধ্য দিয়ে নাগরিকদের আচার আচরণ, রাষ্ট্রের উৎপত্তি ও প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করে। সাধারণ সূত্র প্রতিষ্ঠা, বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানও আহরিত জ্ঞান থেকে একটি সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা যায়। এই সূত্রগুলি রাজনৈতিক সমস্যার সমাধানের পথ নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের যদি ভারতের সংবিধান নিয়ে আলোচনা করি, তাহলে ভারতের সংবিধানে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি সাধারণ সূত্র এখানে লেখা আছে, এবং সেই যে সূত্র বা সেই যেগুলো লিখিত আছে সেগুলোকে কেন্দ্র করেই আমরা বিভিন্ন ধরনের যে সমস্যা, কোন কোন সমস্যা সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন যে সমস্যা সেগুলোকে আমরা সমাধান করতে পারি।
সর্বজনীন বিধি প্রণয়ন। সর্বজনীন বিধি কথার অর্থ হচ্ছে সবার জন্যই যে একই রকম নিয়ম যে প্রচলন করা সেটা। যেমন বলছে অ্যারিস্টটল, ফাইনার, বোদা, ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে কয়েকটি সার্বজনীন বিধি ও পদ্ধতি প্রণয়নের প্রয়াসী হয়েছিলেন। তাহলে এটা আমরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কোনো নির্দিষ্ট গবেষণাগার না থাকলেও বিভিন্ন দেশের রাজনৈতিক জীবনের বিবর্তন, উত্থান পতনের ইতিবৃত্ত, রাজনৈতিক কাঠামো পরিবর্তন ইত্যাদির গবেষণা সর্বজনীন বিধি প্রণয়ন সাহায্য করে। এবার যদি আমরা এটা বাস্তব উদাহরণের সঙ্গে দেখি, তাহলে এবার ভারত যখন স্বাধীন হলো তারপরে যখন আমরা আমাদের একটা যে সংবিধান রচনার যে একটা কাজ, সেই সংবিধান প্রণয়নের যে কাজ করতে গিয়ে আমরা শুধুমাত্র যে আমাদের ইচ্ছামতো যে বিষয়গুলো আমরা সেখানে ইনপুট করলাম তা না, সেই বিষয়গুলোকে ইনপুট করার আগে আমরা বিভিন্ন দেশের যে রাজনৈতিক বিবর্তন, তারপর ইতিহাস এবং মানুষ কি চাচ্ছে সেই যে বিষয়গুলো সেগুলোকে আমরা পর্যালোচনা, তারপর পরীক্ষা নিরীক্ষণ করেই আমরা সেই বিষয়গুলোকে আমরা সংবিধানে স্থান দেই। তো এই যে বিষয়গুলো বলা হচ্ছে জীবনের বিবর্তন, উত্থান পতনের ইতিবৃত্ত, রাজনৈতিক কাঠামো, এগুলো আমরা দেখি এবং এগুলোকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে যখন আমরা সেই সংবিধান রচনা করলাম, সেই সংবিধানে সবার জন্য যে একই নিয়ম বা একই আইন শৃঙ্খলা সেটাই প্রণয়ন করা হলো। এখানে বলা হয়েছে যে বিজ্ঞান গবেষণাগার, অর্থাৎ আমরা যেমন একদিকে যদি দেখি যে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা আমরা একটা ল্যাবে দেখব, সেম একই রকম করে যদিও আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেরকম ল্যাব নেই, তবুও আমরা এই যে বিভিন্ন বিষয়, এই যে মানব ইতিহাসে বিভিন্ন অধ্যায়ে যে তথ্যগুলি বিশ্লেষণের মাধ্যমে মার্কস ও এঙ্গেলস সমাজ বিকাশের ধারার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছিলেন। মার্ক্সবাদ যখন আমরা পড়বো তখন এই বিষয়টা নিয়ে আরও ভালো মতো আলোচনা করব যে আজকের যে রাষ্ট্র বা আজকের যে পরিস্থিতি সেটার জন্য কীভাবে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতি আসলো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই গেল আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো কিনা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে কারা মত প্রকাশ করেছেন, কারা বিপক্ষে মত প্রকাশ করেছেন, সেগুলো নিয়ে আমরা দেখলাম। তাহলে আরেকবার একটু বলে দেই যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে কারা মত প্রকাশ করেছিলেন, অ্যারিস্টটল। তার পদাঙ্ককে অনুসরণ করেছেন কারা, মন্তেস্কু, হক্স, ব্লুমস্ট্রি, লর্ড ব্রাইস, পোলক। আর অন্যদিকে কারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে রাজি নন, বাক্স, কোথ, মেটল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানকে। এখানে আমরা আলোচনা করলাম যে যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে মত প্রকাশ করেছে তাদের যুক্তিগুলো কী, এবং যারা বিপক্ষে মত প্রকাশ করেছেন তাদের যুক্তিগুলো কী কী। তো এই গেল আমাদের আজকের ক্লাস, এবং পরের ক্লাসে আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।